আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের হাইফা বন্দরে আবারও ইরাকের ড্রোন হামলা। পণবন্দি নিয়ে ইসরায়েলে বিক্ষোভ তুঙ্গে, চাপে নেতানিয়াহু। ইসরায়েলি কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নরওয়ে। গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি, ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের স্বীকারোক্তি। 5 মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ব্যাপক দুশ্চিন্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানে সেমিনার, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া পাকিস্তান। গাড়িতে 30 কিলোমিটার তাড়া করে কলেজ ছাত্রকে হত্যা করল গোরক্ষকেরা। মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে, বিজেপি নেতার হুমকিতে তোলপাড় মুসলিম সমাজ। এবং সর্বশেষে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের জন্য হাহাকার শুরু, বাংলাদেশিদের কাছে ইলিশ চেয়েও পাচ্ছেন না ভারতীয় জেলেরা। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। বুধবার স্থানীয় সময় সকালে বন্দরটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আইডিএফের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া ড্রোনটি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। তবে ইসলামিক রেজিস্ট্যান্স হাইফায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আগেও ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থন পুষ্ট গোষ্ঠীটি। তেল আবিবে একযোগে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। এদিকে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল, বিশ্বের বৃহত্তম তহবিলগুলোর মধ্যে, সম্প্রতি এ তহবিলের নৈতিক মানদণ্ডের নতুন ও কঠোর ব্যাখ্যার আলোকে ইসরায়েলের কিছু কোম্পানির সঙ্গে তাদের সহযোগিতা শেষ করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অপরাধমূলক কার্যক্রমে সহযোগিতা করে এমন কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে নরওয়ের এ তহবিল। তহবিলের নৈতিক মানদণ্ডের নতুন ব্যাখ্যা অনুসারে যেসব কোম্পানি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেগুলো এ মানদণ্ড লঙ্ঘন করছে। বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলের জন্য নরওয়ের নৈতিক পরিষদ অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে অনৈতিক কর্পোরেট আচরণের সম্প্রসারিত সংজ্ঞা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এ পরিবর্তনের বিষয়টি আগে কখনো প্রকাশিত হয়নি, যদিও কতগুলো কোম্পানি বা তাদের নাম ওই চিঠিতে উল্লেখ করা হয়নি যাদের শেয়ার বিক্রি করা হতে পারে। তবে চিঠিতে বলা হয়েছে সংখ্যাটি খুব বেশি হবে না যদি নরওয়ের কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড, যাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, নৈতিক পরিষদের পরামর্শ অনুসরণ করে। ইতোমধ্যেই নতুন সংজ্ঞা অনুযায়ী একটি কোম্পানিকে বিনিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি চিঠিতে উল্লেখ করেছে, নৈতিক নির্দেশিকা অনুযায়ী সরকারি পেনশন তহবিল গ্লোবাল থেকে ইতোমধ্যেই বাদ দেওয়া কোম্পানিগুলোর পাশাপাশি আরও কিছু কোম্পানিকে বাদ দেওয়ার একটি ভিত্তি রয়েছে। নরওয়ের এ তহবিল আন্তর্জাতিকভাবে পরিবেশগত, সামাজিক এবং প্রশাসনিক বিনিয়োগের ক্ষেত্রে একটি নেতা হিসেবে বিবেচিত। এ তহবিলের আকার এবং প্রভাব বিশ্বব্যাপী অর্থনৈতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নরওয়ের এ তহবিলের নৈতিক পরিদর্শকরা আরও অনেক কোম্পানির কার্যক্রমের পর্যালোচনা শুরু করেছে, যাতে তারা বিনিয়োগের নীতিমালার বাইরে রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নতুন নীতির আওতায় বাদ দেওয়ার পরিধি কিছুটা বাড়তে পারে। নৈতিক পরিদর্শকরা যে কোম্পানিগুলোর দিকে নজর দিতে পারে তার মধ্যে রয়েছে আর্টিক্স কর্পোরেশন, জেনারেল ইলেকট্রিক এবং জেনারেল ডায়নামিক্স। এ কোম্পানিগুলো গাজায় ব্যবহৃত অস্ত্র তৈরি করে বলে বিভিন্ন এনজিও জানিয়েছে, যেখানে ইসরায়েলি সামরিক অভিযানে 50,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যদিও কোম্পানিগুলো মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। নরওয়ের এ পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা এবং বিতর্ক উভয়ই সৃষ্টি করেছে। বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো নরওয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল এবং তার সমর্থকরা এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তবে নরওয়ের এ সিদ্ধান্ত তাদের নৈতিক বিনিয়োগ নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রমাণ করে এবং এর মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার এবং নৈতিক বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করা হয়েছে। এ সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তবে আগামী দিনগুলোতে এ পদক্ষেপের প্রভাব কতটা গভীর হয় এবং এটি কিভাবে আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করে তা দেখার বিষয়। অন্যদিকে অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তেল আভিভের এই বিক্ষোভ নেতানিয়াহুকে চাপে ফেলেছে। তবে নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে
তারা এই খসড়া প্রস্তাব তৈরি করছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, গাজায় 6 জন পণবন্দীর হত্যা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে, জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারব। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, একটা চুক্তি করার সময় এসেছে। মিশর ও কাতারের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র আগামী দিনে সেই লক্ষ্যে কাজ করবে। মিলার বলেছেন, প্রচুর পণবন্দী এখনও গাজায় আছেন, তারা এই চুক্তির জন্য অপেক্ষা করছেন। ইসরায়েলের মানুষও আর অপেক্ষা করতে রাজি নন। ফিলিস্তিনিরা এই যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য দ্রুত এই চুক্তি হওয়া দরকার। কির্বি ও মিলারের এই প্রতিক্রিয়া নেতানিয়াহুর বক্তব্যের পরে এসেছে। নেতানিয়াহু এটাও বলেছিলেন, ইসরায়েলের সেনা কিছুতেই গাজা ও মিশরের সীমান্ত থেকে সরবে না। এদিকে হামাস জানিয়েছে, যে কোনো চুক্তি নিয়ে আলোচনার পূর্বশর্ত হল এই সেনা সরাতে হবে। নেতানিয়াহু কি বন্দি বিনিময়ের ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন? এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুধু বলেছেন, না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট স্যামুয়েল জুবোগার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তাদের ধৈর্য শেষ হয়ে আসছে। তিনি বলেছেন, যদি কোনো যুদ্ধবিরতি না হয় তাহলে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নেয়ার কথা ভাববে। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ মনে করছে, হয় এই চুক্তি হোক, তারপর পরিষদ তা বিচার করবে, অথবা পরিষদ এই চুক্তির জন্য যা করার করবে। যাই হোক না কেন, তা সেপ্টেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। আমরা চাইছি বলে হবে তা নয়। আসল কারণ, ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও যুদ্ধবাজ নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইসেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখন পশ্চাৎসরণে রয়েছে। গাদি আইসেনকোট করেছেন, ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আইসেনকোট নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। গ্যান্টস এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি চিন্তা করেন না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে চিন্তিত নন এবং বরং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার টিকে থাকার বিষয়ে বেশি উদ্বিগ্ন। নেতানিয়াহুর বিরোধীদের মতে, গাজা যুদ্ধ বন্ধ এবং ইহুদিবাদী বন্দীদের বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তিনি এখনও প্রধান বাধা। অন্যদিকে এবার পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বুধবার তিনি পদত্যাগ করেন। এর আগে মঙ্গলবার একদিনেই দেশটির 5 মন্ত্রী পদত্যাগ করেন। একই দিন দায়িত্ব থেকে সরে যান ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তাও। ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচাক পররাষ্ট্রমন্ত্রী কুলেবার পদত্যাগপত্র পোস্ট করেছেন। ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরও মন্ত্রী পদত্যাগ করবেন এবং তাদের স্থানে নতুন মুখ আসবেন বলে মনে করা হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর ওপর নতুন করে 6 মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিপরিষদের 1/3 পদ খালি হয়ে গেছে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর ছাত্র 19 বছর বয়সী আরিয়ান মিশ্রা বন্ধুদের সঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন। গোরক্ষকেরা তাঁকে একজন গরু পাচারকারী হিসেবে সন্দেহ করে। তাদের ভয়ে গাড়ি নিয়ে পালাতে চাইলেও রক্ষায় হয়নি আরিয়ানের। প্রায় 30 কিলোমিটার তাড়া করে গুলি করে তাকে হত্যা করেছে গোরক্ষকেরা। ভারতের হরিয়ানা রাজ্যের পালোয়াল জেলায় লোমহর্ষক এ ঘটনাটি ঘটে। পুলিশ বলেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তারা 5 জনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে তোলা হয়েছে। আরিয়ান ফরিদাবাদের একটি উন্মুক্ত বিদ্যালয়ে লেখাপড়া করতেন। পুলিশ জানায়, মূল অভিযুক্ত অনিল কৌশিক। তিনি লাইফ ফর নেশন নামে একটি সংগঠন চালান। তারা গরু রক্ষায় নানা পরামর্শ দেয়। আরিয়ান হত্যায় জড়িত অন্য সন্দেহভাজন ব্যক্তিরা হলেন বরুণ, সৌরভ, কৃষ্ণ ও আদেশ। তাদের সবার বয়সী 20-এর ক্যাটায়। এই 5 জনের সবাই ফরিদাবাদের বাসিন্দা। আরিয়ানের বাবা শিয়া নন্দ মিশ্রা থানায় করা অভিযোগে বলছেন, তাঁর ছেলে নিজের 2 বন্ধুর সঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়েছে। গাড়িতে হর্ষিত ও সাগরের মা সুজাতা গুলাটি এবং এক প্রতিবেশী কীর্তি শর্মা ছিলেন। তাঁরা যে গাড়িতে বেড়াতে বের হয়েছিলেন সেটা একটি রেনো ডাস্টার, মালিক হর্ষিত। আরিয়ানের পরিবার হর্ষিতদের বাড়িতে ভাড়া থাকে। যে গাড়িতে করে আরিয়ানদের তাড়া করা হয় সেটি ছিল একটি মারুতি সুইফট। সেটি ফরিদাবাদ থেকে বাঘোলা পর্যন্ত আরিয়ানদের গাড়িকে তাড়া করে ও গুলি ছোড়ে। পুলিশের এসিপি আমান যাদব বলেন, গাড়িতে থাকা সাগর গুলাটির বিরুদ্ধে সম্প্রতি হত্যাচেষ্টার অন্য একটি মামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে ওই মামলার কোনো সম্পর্ক নেই। আমান যাদব বলেন, পেছন থেকে অন্য একটি গাড়ি তাদের ধরার চেষ্টা করছে এমনটা বুঝতে পেরে তারা ভেবেছিল সেটি তাদের প্রতিপক্ষ দল, তাই তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পেছনের গাড়ি থেকে গুলি ছুড়েছিলেন কৌশিক। তাঁর বিরুদ্ধে 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, ঘটনার সময় প্রথমে আরিয়ানের মাথার পেছনে গুলি লাগে, তাদের গাড়ি থেমে যায়। পেছনের গাড়ির লোকজন এগিয়ে এসে আবার গুলি করে। এবার গুলি আরিয়ানের হাতে লাগে। গুলি করার পর হামলাকারীরা বুঝতে পারে তারা এতক্ষণ ভুল গাড়ি তাড়া করেছে। এই গাড়িতে একটি পরিবার রয়েছে, সেখানে গরু পাচারকারী কেউ নেই।
এদিকে মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে করে মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতিশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে 2টি মামলা করেছে আহমদনগর পুলিশ। একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে 300 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইসলাম এবং মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাস থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে রামগিরি মহারাজ। এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কেন কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। অন্যদিকে আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে না। এতে করে পশ্চিমবঙ্গে জনপ্রিয় পদ্মার ইলিশের জন্য হাহাকার শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তারা বলছে, বাংলাদেশের জেলেদের সঙ্গে যোগাযোগ করেও ইলিশ পাওয়ার ব্যাপারে কোনো আশা দেখছেন না সেদেশের জেলেরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মৎস্যজীবীদের সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক মৎস্যজীবী ইলিশ মাছের জন্য যোগাযোগ করেছিলেন, কিন্তু কেউ কথা দিতে পারেননি পদ্মা নদীর ইলিশ মাছ পাঠাতে পারবেন। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ না পাওয়া গেলেও গঙ্গার ইলিশ মাছ মিলবে সেখানে। আগামী মাসের শুরুতে দুর্গাপূজে। বিগত বছরগুলোতে পূজার আগে আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ রপ্তানি করা হতো ভারতে। তবে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়ে দিয়েছেন, এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর পর পদ্মা নদীর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না আর সেটা রপ্তানি হবে, এটা হতে পারে না। তাই এবার দুর্গাপুজোয় ভারতে যাতে ইলিশ মাছ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি, অবৈধ পথেও যাতে ইলিশ মাছ যেতে না পারে তাই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। এই খবরে পশ্চিমবঙ্গের বাঙালিদের মন খারাপ বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, পূজায় পদ্মার ইলিশ মাছ খাবে এমন একটা শৌখিনতা বরাবরই রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালির। তাই দুর্গাপূজার সময় বাজারে গিয়ে পদ্মার ইলিশ মাছের খোঁজ করেন তারা। তবে এবার আর খোঁজ করে লাভ হবে না, কারণ বাংলাদেশ এবার আর ইলিশ ভারতে পাঠাচ্ছে না। আর কোনোভাবে যদি অবৈধ পথে ইলিশ সেখানে যায়ও তার দাম আকাশ ছোঁয়া হবে। সুতরাং কোনোভাবেই পদ্মার ইলিশ মাছ খেতে পারবেন না পশ্চিমবঙ্গের বাঙালিরা।